নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত গুরুগম্ভীর একটি বিষয়। সেটা হলো দশা এবং অন্তর্দশার কনসেপ্টটা। দেখুন, আপনারা বিংশোত্তরী দশা এই কথাটা অনেকেই শুনেছেন, এবং যখনই আপনারা কোনো জ্যোতিষীর কাছে যান, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান পরামর্শ নিতে, আপনাদের সমস্যার কথাগুলোকে যখনই আপনারা বলেন, তখন দেখবেন ওনারা একটা কথা বারবার বলছেন, খুব কমন একটা কথা, যে আপনার এখন অমুক গ্রহের দশা চলছে বা তমুক গ্রহের অন্তর্দশা চলছে, এই দশাতে আপনার এরকম ব্যাপার ঘটবে, ওই দশাতে আপনার এরকম ঘটনাগুলো ঘটবে। অর্থাৎ এই যে টাইমিং অফ ইভেন্ট, এই টাইমিং অফ ইভেন্ট আমরা কিভাবে বিচার করি? কিছুটা দশান্তর্দশার উপরে বেস করে, আর কিছুটা আপনার প্ল্যানেটারি ট্রানজিটের ওপর বেস করে, এই দুরকম ভাবে আমরা টাইমিং অফ ইভেন্টটা, অর্থাৎ আপনাদের জীবনে কখন কোনো ঘটনা ঘটবে সেই প্রেডিকশনটা আমরা করে থাকি। এইবার এই যে দশা অন্তর্দশার যে ব্যাপারটা, এটা কাজ করে কিভাবে, বা এইটা দেখে একজন জ্যোতিষী বা একজন অ্যাস্ট্রোলজার কিভাবে বুঝতে পারে যে আপনাদের জীবনে এই মুহূর্তে ঠিক কিরকম ঘটনা চলছে, আপনাদের মানসিক পরিস্থিতি কিরকম, আপনাদের বিবাহিত জীবনে অশান্তি আছে কিনা, বা আপনাদের কর্মজীবনে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, আপনাদের কেরিয়ারে কোনো প্রবলেম হচ্ছে কিনা, পড়াশোনায় কোনো গন্ডগোল হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো ওনারা বোঝেন কিভাবে। সেটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে এই যে গ্রহদের যে দশাগুলো যেগুলো চলে, কোন কোন দশা কত বছর ধরে চলে, এবং ক্রোনোলজিক্যালি কোন দশার পর কোন দশা আসে, সেই ব্যাপারটা নিয়ে আগে আমি একটুখানি আলোচনা করব। দেখুন, প্রথমে আসে হচ্ছে কেতু, কেতুর মহাদশা। কেতুকে দিয়ে শুরু হয়। কেতুর মহাদশা হচ্ছে 7 বছর। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, এই যে প্রথমেই কেতু এলো, কেন কেতু এলো? এই যে আমাদের মুনি ঋষিরা এই যে দশাগুলোকে, মহাদশাগুলোকে পরপর পরপর সাজিয়েছেন, প্রথমেই কেন কেতু এলো সেই ব্যাপারটা, এইগুলোর কিন্তু একটা আরো গম্ভীর ব্যাখ্যা রয়েছে, আরো নিবিড় ব্যাখ্যা রয়েছে, যেগুলো আমি পরবর্তীকালে আপনাদের সাথে ডিসকাস করব। তা প্রথমে শুরু হয় কেতুকে। কেন কেতুকে দিয়ে শুরু হয় সেই আলোচনায় আমি যাচ্ছি না, সেটাতে আমি পরে আসবো। তাহলে প্রথমে শুরু হচ্ছে কেতুকে দিয়ে। কেতু হচ্ছে 7 বছর। কেতুর পরে আসছে হচ্ছে শুক্রের মহাদশা। শুক্রের মহাদশা অনেক দিন ধরে চলে, এটা প্রায় 20 বছর ধরে চলছে, প্রায় কেন 20 বছরই চলে। তাহলে প্রথমে কেতু, তারপরে এলো শুক্র 20 বছর। শুক্রের পরে আসছে হচ্ছে রবি, অর্থাৎ সূর্য, রবির মহাদশা। রবির মহাদশা চলে হচ্ছে 6 বছর। রবির পরে আসে হচ্ছে চন্দ্র, চন্দ্রের মহাদশা চলে হচ্ছে 10 বছর। চন্দ্রের পরে আসছে হচ্ছে মঙ্গল, মঙ্গলের মহাদশাও কেতুরই মতো 7 বছর ধরে চলে। মঙ্গলের পরে আসছে রাহু, রাহুর মহাদশা চলে 18 বছর ধরে। রাহুর পরে আসছে বৃহস্পতি, বৃহস্পতির মহাদশা চলে 16 বছর। বৃহস্পতির পরে আসছে শনি, শনির মহাদশা চলে হচ্ছে 19 বছর। তারপরে আসে হচ্ছে বুধ, বুধের মহাদশা চলে হচ্ছে 17 বছর। এইবার এই যে কেতুর 7 বছর, তারপর শুক্রের যে 20 বছর, শুক্রের পরে রবির যে এই যে পিরিয়ডগুলো, দশার যে পিরিয়ডগুলো যেগুলো আমি আপনাদেরকে বললাম, এই পিরিয়ডগুলোকে পরপর পরপর আপনারা যদি যোগ করেন, তাহলে দেখবেন যোগ ফল দাঁড়াচ্ছে 120। মানে আমাদের এই যে নবগ্রহের আলাদা আলাদা করে যে মহাদশাগুলো রয়েছে, সেগুলোকে যোগ করলে 120 বছরের একটা স্প্যান দাঁড়াচ্ছে। এবারে কেউ তো 120 বছর আজকালকার দিনে বাঁচে না, খুব কম, খুব রেয়ারেস্ট অফ রেয়ার কেস আপনারা দেখতে পাবেন। তো এই যে 120 বছরের যে ভোগ্য বর্ষ 9টা গ্রহের, এটাকেই আমাদের জ্যোতিষ শাস্ত্রের ভাষায় বলা হয় বিংশোত্তরী দশা। এইবার আমি আসি দশা মহাদশা কিভাবে কাজ করে, বা এগুলোকে দেখলে পরে একজন জ্যোতিষী বা একজন অ্যাস্ট্রোলজার কিভাবে বোঝে যে সেই ব্যক্তির জীবনে কিরকম ভাবে ঘটনাগুলো ঘটবে, কবে। তা ধরা যাক কোনো ব্যক্তির জীবনে এই মুহূর্তে মঙ্গলের মহাদশা চলছে। এবার মহাদশার ভেতরে আবার আলাদা আলাদা করে অন্তর্দশা রয়েছে। অন্তর্দশাতেও কিন্তু আমরা এই 9টা প্ল্যানেটকেই পাচ্ছি। 9টা প্ল্যানেটের এই ক্রোনোলজিটাই কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, বুধ। তো এই ক্রোনোলজিটা কি আমরা কিন্তু পাচ্ছি। তা যখনই আমরা দেখব যে এই ব্যক্তির জীবনে কোনো একটা গ্রহের, আমি এক্সাম্পল হিসেবে মঙ্গলের মহাদশায় যদি ধরি, তখন আমাদেরকে দেখতে হবে যে মঙ্গল কোন কোন হাউস অকিপাই করে রেখেছে, সেই হাউসগুলো কোন কোন জিনিসকে সিগনিফাই করছে। ধরুন সে জানতে চাইছে যে তার এই সামনেই একটা বিরাট বড় পরীক্ষা রয়েছে, কোনো একটা কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সেই এক্সামটাকে সে ক্র্যাক করতে পারবে কিনা। তো আমরা মহাদশাটাকে দেখব। তা তার আন্ডারে যে অন্তর্দশা চলছে, ধরুন মঙ্গলের আন্ডারে ওনার অন্তর্দশা চলছে বৃহস্পতি,
তা বৃহস্পতি কোন কোন হাউস অকুপাই করেছে সেটা আমাদেরকে দেখতে হবে, কারণ মহাদশার থেকেও কিছু কিছু ক্ষেত্রে অন্তর্দশা, প্রত্যন্তর দশা এইগুলো আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ মহাদশা একটা বিরাট বড় স্প্যান, অনেক বছরের একটা মানে ছোটখাটো মহাদশা যেগুলো সেগুলো মিনিমাম 6 বছর 7 বছর রয়েছে। তা 6-7 বছরের মধ্যে অনেক কিছুই বদলাতে পারে, কিন্তু অন্তর্দশাগুলো 2 বছর, 2.5 বছর, 1 বছর, 1.5 বছর, 3 বছর এরকম স্প্যান করে চলে। তা এবার এইটুকু শর্ট পিরিয়ডের মধ্যে কিন্তু অনেক বেশি ঘটনা ঘটতে পারে। তা কিরকম? তা আমরা অন্তর্দশাটাকে দেখলাম, প্ল্যানেটটাকে আইডেন্টিফাই করলাম, সেই প্ল্যানেটটা কোন কোন হাউস অকুপাই করেছে। ধরুন কম্পিটিটিভ এক্সাম দেবে, সাকসেস পাবে কিনা সেটা সে জানতে চাইছে। তো তখন আমি দেখব যে তার যেই হাউসগুলোকে অকুপাই করেছে ওই প্ল্যানেটটা, যার অন্তর্দশা চলছে, সেইগুলো ঠিকঠাক রয়েছে কিনা, কম্পিটিটিভ এক্সামে সাকসেস দেখাচ্ছে কিনা। সাধারণত কম্পিটিটিভ এক্সামে সাকসেস দেওয়ার পেছনে 6th হাউস, 10th হাউস, 11th হাউস এদের একটা ভূমিকা থাকে। তা যেই প্ল্যানেটের অন্তর্দশা চলছে সে ওই হাউসগুলোকে সিগনিফাই করছে কিনা, ওই হাউসগুলোকে অকুপাই করছে কিনা সেটা দেখতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমাদের কেপি অ্যাস্ট্রোলজিতে আরও বেশি করে কাজে লাগে, যে যেই প্ল্যানেটের অন্তর্দশা বা মহাদশা চলছে তার স্টার লর্ড প্ল্যানেটকে, অর্থাৎ তার নক্ষত্রকে, কেপি অ্যাস্ট্রোলজিতে স্টার লর্ড, সাব লর্ড এগুলোর তো একটা বিরাট বড় ভূমিকা আছে, আপনারা জানেনই। তার স্টার লর্ড কোন প্ল্যানেটটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে, সে কোন কোন হাউস অকুপাই করছে। কিছু কিছু ক্ষেত্রে স্টার লর্ড অনেক বেশি ইম্পর্টেন্ট কম্পেয়ার টু মেন প্ল্যানেট, কারণ আমাদের কেপি অ্যাস্ট্রোলজিতে মনে করা হয় প্ল্যানেট নিজেদের থেকে কোনো ফল প্রদান করতে পারে না, অলওয়েজ তাদের স্টার লর্ডের মাধ্যমে বা নক্ষত্র স্বামী যেই গ্রহটা তার মাধ্যমে কিন্তু তারা ফল প্রদান করে। তা এখানেও কিন্তু এটার কোনো ব্যতিক্রম হবে না, আমাদেরকে স্টার লর্ড দেখতে হবে। এই সমস্ত কিছু বিচার করে তারপরেই আমি তাকে একটা প্রেডিকশন দিতে পারবো। দশা অন্তর্দশার কনসেপ্টটা যদি প্রত্যেকের কাছে পরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেকাংশে অনেক বিপদ আপদ আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি। যারা অ্যাস্ট্রোলজার, যারা কনসালটেশন দিচ্ছেন তারাও এই ব্যাপারটাতে যথেষ্ট ভালো রকমভাবেই অবগত থাকেন। সেই অনুযায়ী তারা তাদেরকে পরামর্শ দেন যে এই পিরিয়ড থেকে এই পিরিয়ডের মধ্যে তোমার বিয়ে হতে পারে, এই পিরিয়ড থেকে এই পিরিয়ডের মধ্যে তোমার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু সচেতন থাকতে হবে, বড়সড় কোনো রকম একটা অপারেশনের যোগ হয়তো রয়েছে বা একটা দুর্ঘটনা ঘটেই যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, পড়াশোনায় মনোযোগটা একটুখানি বিঘ্ন ঘটতে পারে, একটু মনটা অন্যদিকে ডাইভার্টেড হয়ে যেতে পারে। এরকম সমস্ত কিছু জিনিস কিন্তু আমরা দশা অন্তর্দশা দেখে বলতে পারি। তাহলে প্রশ্ন রইল যে এই যে দশাগুলোকে আমাদের সনাতন ধর্মের যে সমস্ত মুনি ঋষি যারা এই জ্যোতিষশাস্ত্র জিনিসটাকে আবিষ্কার করেছেন তারা দশা অন্তর্দশাগুলোকে এই ক্রোনোলজিতে সাজিয়েছেন কেন? কেন প্রথমে কেতু আসছে, কেন সেকেন্ডে আমরা শুক্রকে পাচ্ছি, কেন থার্ডে আমরা রবিকে পাচ্ছি, কেন ফোর্থে আমরা চন্দ্রকে পাচ্ছি, কেন সবার আগে ফার্স্ট মহাদশাটা কেন বৃহস্পতির হলো না, বৃহস্পতি কেন মাঝখানে চলে গেল। এই যে ব্যাপারটা পরপর গ্রহদেরকে যে সাজানো হয়েছে এইটার পেছনেও কিন্তু একটা বিরাট বড় ব্যাখ্যা রয়েছে, বিরাট বড় রহস্য রয়েছে, যেটা একটা ভিডিওতে কভার আপ করা কিন্তু সম্ভব নয়। এটা একটা ভাস্ট কনসেপ্ট, এটা আপনাদেরকে আলাদা করে আমাদেরকে বোঝাতে হবে, যার জন্য আলাদা একটা ভিডিও করতে হবে, আলাদা একটা সেশন আমাকে করতে হবে, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে এইটা বোঝাবো। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আজকের আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজকে ফলো করবেন। আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।